যে দায়িত্ব দেওয়া হয়েছে সেক্রেটারি পদে, আগামী দিনে দলকে যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই দায়িত্ব আমি যথাসাধ্যভাবে পালন করার চেষ্টা করব। আগামী যে ইলেকশন আসছে সেই নির্বাচনেও যাতে দল সবাইকে সাথে নিয়ে আমি যে দলের হয়েই সবার হয়ে কাজ করব এই আশাই রাখি। আমরা খুব অবাক হলাম যখন শুনলাম যে আজকে তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত মন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে তৃণমূল কংগ্রেস একটি বড় পদ দিচ্ছেন, দায়িত্ব দিচ্ছেন। আপনাদের মনে থাকবে যে এই অঙ্কিতা অধিকারী, যাকে দিয়ে পশ্চিমবঙ্গে শিক্ষা দুর্নীতি শুরু হয়েছিল, যিনি আজকে ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, এটা প্রমাণ হয়ে গেছে আদালতে। 41 মাস কাজ করার পর বেতন ফেরত দিতে হয়। এই রকমের একজন শিক্ষিকা, যে শিক্ষক শিক্ষিকাদের আমরা বলি আজকে সমাজের গুরু, তারা আজকে সমাজকে গড়ছে, এই ধরনের দুর্নীতিগ্রস্ত মানুষ, একজন শিক্ষিকা, তাকে আজকে তৃণমূল কংগ্রেস একটি বড় দায়িত্ব দিয়েছেন। প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে আপনাদের মনে রয়েছে? যে অঙ্কিতা অধিকারী একেবারে পশ্চিমবঙ্গকে গোটা ভারতের খবরের শিরোনামে নিয়ে চলে এসেছিলেন। তার কারণ পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতির সূচনা হয়েছিল তাকে কেন্দ্র করে। একেবারেই প্রভাবশালী তৃণমূল নেতা পরেশ অধিকারী শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, তার একমাত্র কন্যা। তিনি দুর্নীতিগ্রস্তভাবে স্কুলে চাকরি পেয়েছিলেন এবং সেই চাকরি তিনি কন্টিনিউ করতেন। তারপরে একেবারে কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশেষে তার চাকরি গিয়েছিল এবং যেটা কার্যত চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছিল যে শিক্ষক নিয়োগ দুর্নীতি এটা কোনো অভিযোগ নয়, এটা প্রমাণিত। তা না হলে অঙ্কিতা অধিকারীর চাকরি যেত না। এবার আপনারা নিশ্চিতভাবে সেই খবরটা হয়তো পেয়ে গিয়েছেন যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা বড় পদ দেওয়া হয়েছে অঙ্কিতা অধিকারীকে। কিছু একটা সম্পাদক গোছের কিছু একটা বড় একটা দলীয় পদ দেওয়া হয়েছে এই অঙ্কিতা অধিকারীকে। আর তা নিয়েই আপনারা শুনলেন অগ্নিমিত্রা পল, তিনি কিছু বলার চেষ্টা করছিলেন। তিনি নিশ্চিতভাবে নৈতিকভাবে যা যা বক্তব্য সেগুলো সঠিকই বলেছেন যে যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে তৃণমূল কংগ্রেস রাজ্যের মুখ করছেন, এইটা নিয়ে তিনি প্রশ্ন কার্যত তুললেন। এটা একেবারেই সঠিক, কিন্তু উল্টো দিকটা কখনো কি ভেবেছে বিজেপি রাজ্য নেতৃত্ব? আমি অগ্নিমিত্রা পলের কথা বলছি না, তার কারণ তিনি যথেষ্ট লড়াকু, একেবারেই তিনি রাস্তায় নেবে রাজনৈতিক প্রচুর কর্মসূচি করেছেন এবং এই মুহূর্তে বিজেপির অন্যতম লড়াকু মুখ হয়ে উঠেছেন তিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে বাকি যে সমস্ত বিজেপির পদাধিকারীরা রয়েছেন, শুভেন্দু অধিকারী বাদ দিয়ে, তাদেরকে কতটা রাস্তায় আমরা দেখতে পাই এবং পশ্চিমবঙ্গের মানুষ যারা এই রাজ্যের শাসক দলের অত্যাচারে অতিষ্ঠ, যারা একটা বিরোধী দলের মুখ খুঁজছেন, যাদের ভরসায় তারা এই রাজ্য সরকারের অপোজিটে গিয়ে ভোট দিতে পারবেন, এইরকম একটা মুখের নাম বলুন বিরোধী দলনেতা ছাড়া। এবার আপনাদের আসি ওই প্রসঙ্গে যে ভাবুন তৃণমূল কংগ্রেস এতটাই ডেসপারেট যে তারা জানে অঙ্কিতা অধিকারীর মতো একেবারে সেকেন্ড লেভেল বা ব্যাক বেঞ্চারদেরও যদি তারা মাঠে নামিয়ে দেয় তাহলেও তাদের রাজনৈতিক ময়দানে জয়লাভ করতে কোনো কিছুই এসে যায় না। সেইভাবেই কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক ঘুঁটি সাজিয়েছে। ঠিক যেভাবে 34 বছর সিপিএম পশ্চিমবঙ্গে শাসন করেছে এবং এমনি এমনি তো আর সিপিএম এর নাম জগদ্দল পাথর লোকে বলতো না। তার কারণ ঠিক এই আজকে আপনারা যারা এইরকম ভাবে উপলব্ধি করছেন যে প্রবল শাসক দল বিরোধী একটা হাওয়া রয়েছে মানুষের মধ্যে, শাসক দলের প্রশাসনের ব্যর্থতা প্রত্যেকটি মানুষ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং সেটা উপলব্ধি করছে। তা সত্ত্বেও ভোটের পর ভোট আসছে, নির্বাচনের পর নির্বাচন আসছে, কিন্তু কোথাও কোনো পাত্তা তো পাওয়াই যাচ্ছে না, বরঞ্চ উত্তরোত্তর তৃণমূল কংগ্রেস আরো বেশি আসনে জয়লাভ করছে। ঠিক একই কিন্তু ঘটনা ঘটতো, যারা একটু রাজনীতিতে বয়স্ক, যাদের একটু বয়স হয়েছে তারা মনে রাখতে পারবেন। এই কারণেই কিন্তু সিপিএম কে জগদ্দল পাথর বলা হতো। নৃশংস ঘটনা, মারাত্মক সমস্ত ঘটনা সবকিছু ঘটতো, মানুষের চাকরি ছিল না, কর্মসংস্থান ছিল না, ঠিক একই ছবি। তা সত্ত্বেও ভোটের পর ভোট আসতো আর লাল ঝড় দেখতো তখন। ঠিক সেই একই কায়দায় কিন্তু এখন সবুজ ঝড় দেখছে। আচ্ছা বলুন তো, এই লাল ঝড় কি 34 বছর পর এমনি এমনি থেমে যেত? মমতা বন্দ্যোপাধ্যায় যদি
ওই সিঙ্গুর নন্দীগ্রামের মতো একটা মানে অত্যন্ত ছোট একটা ঘটনা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে এটা এত বড় একটা ঘটনাতে পরিণত করেছেন, এর থেকে অনেক বড় বড় ইস্যু, অনেক বড় বড় ঘটনা বিজেপি এই রাজ্য সরকারের আমলে পেয়েছে। একটা ঘটনাকেও বিজেপি প্রধান বিরোধী দল হিসাবে তারা কোনো রকম ইস্যু করতে পারেনি। আপনারা ভাবুন নন্দীগ্রাম সিঙ্গুরে সেই অর্থে কি হয়েছিল, একেবারেই জমি নীতি নিয়ে একটা আন্দোলন, এবং সেই আন্দোলনটাকে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা রূপরেখায় কার্যত পরিণত করার চেষ্টা করেছিলেন, যেখানে দাঁড়িয়ে তদানীন্তন রাজ্য সরকার বুদ্ধদেব বাবুর সরকার গুলি চালিয়ে প্রথম ভুলটা করেছিলেন, এবং যার জন্য আন্দোলনের মাত্রা আরো তীব্রতর হয়ে গিয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নাছোড়বান্দা লড়াই। এবার আপনারা কম্পেয়ার করুন, বিশেষ করে বিজেপি নেতৃত্ব আপনারা কম্পেয়ার করুন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের কাছে আপনাদের লড়াই কোথায় রয়েছে। আপনাদের গতকালই বলেছিলাম যে শুভেন্দু অধিকারীর কিন্তু এটা দায়িত্ব নয়, তার কারণ তিনি বিধানসভার বিরোধী দলনেতা, তিনি রাজ্য সভাপতি নন। গোটা রাজ্য জুড়ে আন্দোলন সৃষ্টি করা বা তৈরি করার তিনি দায়িত্ব নিতে পারেন না। বিজেপির মতো একটা রেজিমেন্টের পার্টিতে তিনি এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন না, সেখানে বিজেপি থেকে দলগতভাবে সিদ্ধান্ত নিতে হয়, তার জন্য রাজ্য সভাপতিকে ঠিক করা হয়েছে। আপনারা বলুন, একটা আন্দোলনের কথা আপনারা মনে করুন যে আন্দোলনে সুকান্ত মজুমদারকে আপনাদের ভরসা লেগেছে, আপনাদের মনে হয়েছে এই হচ্ছে একজন ব্যক্তি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জগদ্দল পাথরকে একেবারে তুলে ফেলতে পারে, সেই ব্যক্তি হচ্ছে সুকান্ত মজুমদার, যিনি বর্তমান রাজ্য সভাপতি। আপনাদের মধ্যে কার মনে হয়েছে আজকের পর্বে লিখে জানান। সুকান্ত মজুমদারের কোন আন্দোলনকে আপনাদের মনে হয়েছে যে এই আন্দোলন এই রাজ্য সরকারের ভিত নড়িয়ে দেবে? একটা আন্দোলনের কথা আপনারা মনে করতে পারবেন? লাস্ট আন্দোলনে সুকান্ত মজুমদারকে আমরা দেখেছিলাম, বড় আন্দোলন, সেটা হচ্ছে নবান্ন অভিযান আন্দোলন, তাও বোধহয় 2 বছর হয়ে গেল। তারপর থেকে রাজ্য সভাপতি হওয়ার পর আপনারা একটা বড় আন্দোলন সংগঠিত করতে পেরেছেন সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি? তাহলে কেন তাকে এখনো পর্যন্ত পদ রেখে দেওয়া হয়েছে? এবং বিশেষ করে যখন প্রমাণ হয়ে গেল লোকসভা আসনে 19 সালে যা আসন পেয়েছিল বিজেপি, তার থেকেও অনেক বেশি খারাপ ফল যখন হলো, তারপরেও এতদিন কেন পর্যন্ত সুকান্ত মজুমদার রয়ে গেলেন? কেন খুব শীঘ্রই এই রদবদল করে যে নতুন রাজ্য সভাপতি হবে তাকে সময় দেওয়া হচ্ছে না? তিনি তো আগামী বিধানসভার আগে তাকে একটা সময় দিতে হবে, নতুন নতুন আন্দোলন তাকে তৈরি করতে হবে, মানুষের মধ্যে কনফিডেন্স নিয়ে আসতে হবে, তাকে কেন সেই সময় দেওয়া হচ্ছে না? এবার যে কথা বলছিলাম, আপনারা বলুন তো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জগদ্দল পাথরকে হারাতে পারে বলে এই মুহূর্তে আপনাদের কাছে কার মুখ ভেসে উঠবে? আপনারা যে কোনো সিপিএম, কংগ্রেস, বিজেপি, যে কোনো বিরোধী দলের একটি মুখের নাম বলুন, যে কার মুখ মনে পড়ছে তাকে আপনারা কিছুটা হলেও ভরসা করতে পারছেন, বা আপনাদের মনে হচ্ছে যদি পারে এই পারবে। আমার তো মনে হয় এই মুহূর্তে শুভেন্দু অধিকারী ছাড়া যে মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর দেবে বা তৃণমূল কংগ্রেসকে টক্কর দিতে পারে এমন একটা মুখ বিজেপির আর এই মুহূর্তে নেই শুভেন্দু অধিকারী ছাড়া। সেই শুভেন্দু অধিকারীকে শুধুমাত্রই বিরোধী দলনেতা করে তার একটা ক্ষুদ্র ক্ষমতা তৈরি করে রেখে দেওয়া, যেখানে তিনি সার্বিকভাবে আন্দোলন হয়তো ওইভাবে করতে পারবেন না, তার কারণ বিজেপি আর তৃণমূল পার্টির মতো বৈশিষ্ট্যগত ডিফারেন্স রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইলেই আজ চাইলেই কালকেই একটা বড় আন্দোলন সংগঠিত করতে পারেন নিজেদের ডিসিশনে, কিন্তু বিজেপির পক্ষে সেটা করা সম্ভব হয় না, তাদের প্রচুর অনুমোদনের দরকার হয়। তাহলে শুভেন্দু অধিকারীকে আরো বেশি ক্ষমতা দেওয়া উচিত নয়? তার কারণ সুকান্ত মজুমদার তো প্রমাণিত, এমনিতেই দেখুন রেজাল্ট খারাপ হয়েছে, আর আপনাদের মধ্যে আপনারা নিজেরাও বুঝতে পারবেন। আপনাদের কি মনে হয় যে সুকান্ত মজুমদারকে যদি বিজেপির প্রধান মুখ করে দেওয়া হয়, শুভেন্দু অধিকারীর ধরুন অধিকার খর্ব করে দেওয়া হলো, শুভেন্দু অধিকারীকে একেবারেই ধরুন সমস্ত অধিকার থেকে ছেটে দেওয়া হলো এবং সুকান্ত মজুমদারকে আরো বেশি করে দায়িত্ব দেওয়া হলো, তাহলে আপনাদের কি মনে হয় এই সুকান্ত মজুমদার এই তৃণমূল কংগ্রেসকে বেগ দিতে পারবে? তৃণমূল কংগ্রেসের চোখে চোখ দিয়ে লড়াই করে একেবারে জয় ছিনিয়ে আনার মতো ক্ষমতা রয়েছে সুকান্ত মজুমদারের মনে হয়? হ্যাঁ, যেটা হতে পারত সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একার যা রাজনৈতিক শক্তি ছিল, একার যা রাজনৈতিক ক্ষিপ্রতা ছিল, একার যেরকম অ্যাগ্রেসিভনেস ছিল, সেটা হয়তো বিজেপির কোনো একজনের নেতার মধ্যে নেই। না শুভেন্দু অধিকারী, না সুকান্ত মজুমদার, না দিলীপ ঘোষ, কারুর একার মধ্যে নেই। কিন্তু এটা তো হতে পারতো যে তিনজনের শক্তিকে, তিনজনের অ্যাগ্রেসিভনেসকে, তিনজনের বুদ্ধিমত্তাকে,
তিনজনের রাজনৈতিক প্রজ্ঞাকে যদি একসাথে যোগ করা যেত, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের একার ওই শক্তিকে হারিয়ে দিতে পারত। কিন্তু দেখুন, সেখানেও বিজেপির অন্দরে কোন্দল। শুভেন্দু অধিকারী যখন চাইছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির পথ কিভাবে প্রশস্ত করা যায় তা নিয়ে আলোচনা করবেন, তখন আবার ঠিক উল্টো কথা বলছেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন যে এই রকম গ্রেপ্তার করে কিছু হবে না, ইডি সিবিআই দিয়ে কিছু হবে না। যে কথা তৃণমূল বলতো এতদিন ধরে, সে কথা এখন সুকান্ত মজুমদারের গলায়। তার মানে সুকান্ত মজুমদার এতদিন পরে উপলব্ধি করলেন যে ইডি সিবিআই দিয়ে কিছু হবে না। তার থেকেও বড় প্রশ্ন হলো, তার মানে ইডি সিবিআই কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, এটাকে কি আপনারা মান্যতা দিলেন? তা না হলে কেন রাজনীতির সঙ্গে এই গ্রেপ্তারের প্রসঙ্গ আপনি মুখে বলবেন? যে আপনারা বলতেন যে ইডি সিবিআই এরা কেন্দ্রীয় স্বতন্ত্র সংস্থা, এদেরকে আমরা পরিচালনা করি না, বিজেপি পরিচালনা করে না, তাহলে গতকাল আপনি কেন মঞ্চের ওপর থেকে বললেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের দিয়ে গ্রেপ্তার করিয়ে দিলেই আপনারা ভাবছেন যে বিজেপি ক্ষমতায় চলে আসবে? এমনটা নয়। তাহলে কি আপনাদের হাতে ক্ষমতা রয়েছে? আপনারা কি চাইলে করাতে পারেন? প্রথম কথা হচ্ছে, আপনার তর্কে যদি মেনে নিই যে আপনারা চাইলেই করাতে পারেন, তাহলে কোন যুক্তিতে আপনারা বড় পদক্ষেপ এখনো পর্যন্ত নিতে পারেননি? কোন ব্যর্থতার জন্য আপনারা কেন্দ্রীয় নেতৃত্বকে বোঝাতে পারেননি যে শুধুমাত্রই পশ্চিমবঙ্গে এমন নির্বাচন করা সম্ভব নয় যেখানে মানুষ স্বতঃপ্রণোদিতভাবে যাবেন, যাকে ইচ্ছা তার মনোনীত প্রার্থীকে, পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবেন, এমনটা পশ্চিমবঙ্গে হওয়া সম্ভব নয়? আপনারা কতটা বোঝাতে পেরেছেন? ওই লোকসভা কিংবা বিধানসভার নির্বাচন আসবে, নরেন্দ্র মোদী আর অমিত শাহ এসে হিন্দিতে বক্তৃতা দিয়ে যাবেন। বিশ্বাস করুন, ওই হিন্দিতে বক্তৃতা আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের ওই যারা বসে থাকেন সামনে, তার 1% মানুষ বুঝতে পারে না। এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেও আপনারা বুঝতে পারবেন, যখন নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ বক্তৃতা দেন, তখন এনারা দেখি নিজেদের মধ্যে গল্প গুজব করেন। যারা দর্শকরা বসে রয়েছেন তারা অন্যদিকে তাকিয়ে থাকেন, তার কারণ তারা কানেক্ট করতে পারেন না, হিন্দি বোঝেই না। পশ্চিমবঙ্গের সাধারণ পরিবারের মানুষগুলো হিন্দি বোঝেই না। সেখানে আপনারা কেন্দ্রীয় নির্ভরতা দেখাচ্ছেন এই রকম প্রচারের সময়, অথচ যেখানে কেন্দ্রে আপনাদের পাওয়ার রয়েছে, যেখানে আপনারা মনে করছেন এই রাজ্য সরকার ভুলভ্রান্তি করেছে, চুরি দুর্নীতি করেছে, আপনারাই স্লোগান তুলেছেন তৃণমূল মানেই চোর, তাহলে সেখানে পদক্ষেপ কোথায়? আপনারা দিল্লিতে যে পথ দেখিয়েছেন পশ্চিমবঙ্গে সেই পথ দেখাতে পারেননি কেন? তাহলে সেই ব্যর্থতার দায় কার? আর যদি সত্যি রাজনৈতিকভাবে কম্পেয়ার করে দেখেন, তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে আপনাদের থেকে 10 গোলে এগিয়ে। কেন আপনাদের বললাম? এই অঙ্কিতা অধিকারী, যিনি নিয়োগ দুর্নীতিতে যার প্রথম চাকরি গিয়েছিল, এই তৃণমূল কংগ্রেস তারা সাহস রাখতে পারে যে ওই রকম একজন মহিলাকে একটা বড় দায়িত্ব দেওয়া। তার কারণ তৃণমূল কংগ্রেস জানে তাকে তৈরি করে দেওয়ার ক্ষমতা আমাদের রয়েছে, তাকে তৈরি করে নিতে পারবো। আমরাই আন্দোলনে নামবো, আমরাই আন্দোলন করব, তাকে আস্তে আস্তে মুখে পরিণত করব। বিজেপির আন্দোলন কোথায়? আপনারা রাস্তায় নামছেন কোথায়? লাস্ট আপনাদের বড় কর্মসূচি কবে হয়েছে? আপনারা একটু কমেন্ট করে জানান। আপনারা কি ভাবছেন যে কর্মীরাই নিজে নিজে সংগঠন তৈরি করে দেবে? আপনারা না দেবেন কোনো রকমের আইনি সহায়তা, আপনারা না গিয়ে পাশে দাঁড়াবেন, আপনারা না তাদের সঙ্গে রাত জাগবেন, কিভাবে কর্মীরা, তাও এতগুলো মানুষ তাদের প্রাণ দিয়ে দিয়েছেন ইতিমধ্যেই আপনাদের জয়ের জন্য, এর পরেও সমস্ত দায়বদ্ধতা, হারের দায় আপনারা ওই কর্মী সমর্থকদের দিকেই ছেড়ে দিচ্ছেন? লজ্জা। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শেখা উচিত কিভাবে সংগঠন করতে হয়। যদি আজকেও না শেখেন, তাহলে 34 বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন রাজনৈতিক নেতৃত্ব এসেছিল বলেই ওই সিপিএম এর জগদ্দল পাথরকে সরানো গিয়েছিল। আর যদি ওই রকমেরই ক্ষিপ্রতার সঙ্গে, রাজনৈতিক একেবারেই অ্যাগ্রেসিভনেসের সঙ্গে কোনো নেতৃত্ব যদি না আসতে পারে, তাহলে 34 কেন 64 বছরেও তৃণমূল কংগ্রেসকে শাসন থেকে সরানো যাবে না। যদি বিজেপি এই সহজ সত্য বুঝতে না পারে, তাহলে ভোটের পর ভোট যাবে আর হতাশায় তাদের মধ্যে আসবে, এবং ক্রমশ যে মানুষগুলো তাদেরকে প্রধান বিরোধী দল হিসেবে ভরসা রাখতে শুরু করেছিল, ক্রমাগত তাদের সেই ভোট শেয়ার কমতে থাকবে। মানুষ বেশি করে নোটাতে ভোট দিতে আগ্রহী লাভ করবে, তার কারণ বিজেপি তাদের ক্ষমতা, বিজেপি তাদের আস্থা সাধারণ মানুষদের কাছে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। কি বলবেন? আপনারা কি সহমত? চাইলে আপনাদের মতামত লিখে জানাবেন আজকের পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।